এই জুলি দেখ, বাবা তো এখনো আসলো না আমাদেরকে নিতে। আমরা সেই কখন থেকেই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, এখনো তো বাবা এলো না। হ্যাঁ ঠিক বলেছিস, আমারও তো খুব গরম লাগছে, কিন্তু কি করব, এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া আমাদের তো আর কিছু করার নেই। বাবা আমাদেরকে নিতে আসবে, আর আমরা যদি একা একা চলে যাই তাহলে নিশ্চয়ই আমরা পথ হারিয়ে ফেলবো। তখন বাবা কিন্তু খুব রাগারাগি করবে। ওই জুলি, ওই দেখ, ওখানে একটা বরফ গোলাওয়ালা দাঁড়িয়ে আছে, চল আমরা ওনার কাছ থেকে বরফ খেয়ে আসি। এই গরমের মধ্যে বরফ গোলা খেতে আমার খুব ভালো লাগে। আমি তো কালো কালারটা খাবো, ওই কালো কালারেরটা কত সুন্দর টক মিষ্টি হয়, ওটা খেতে আমার খুব ভালো লাগে। তুই যে বরফ গোলা খাবি বলছিস, তোর কাছে টাকা আছে? বাবা তো আমাদেরকে টাকা দিয়ে যায়নি, ঠিক আছে? আচ্ছা শোন, বাবা এলে আমরা দুজনে একসঙ্গে বাবাকে বলবো, ঠিক আছে? তাহলে বাবা আমাদেরকে গোলা কিনে দেবে। আমি তো লাল কালারের বরফ গোলা খাবো। এভাবেই তারা দুই ভাই বোনের রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বরফ গোলা খাওয়ার কথা ভাবতে থাকে। কিছুক্ষণ পর সৌভিক এবং জুলিকে নিতে তাদের বাবা মহেশ বাবু গাড়ি নিয়ে চলে আসে আর তাদেরকে গাড়িতে উঠতে বলে। সৌভিক, জুলি, গাড়িতে উঠে এসো। বাবা দেখো, ওই বরফ গোলাওয়ালাটার কাছ থেকে আমরা দুজনে বরফ গোলা খাবো। তুমি আমাদেরকে ওই টক মিষ্টি বরফ গোলা কিনে দাও, আমরা গরমের মধ্যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। না না, এখান থেকে বরফ গোলা খেতে হবে না, চলো আমি তোমাদেরকে বড় দোকান থেকে খাওয়াবো। এখানে তো সবসময় ধুলো ময়লা আছে, এখানে রাস্তাঘাটে ধুলো ময়লা ওর উপর পড়ে, খেতে হবে না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বরফ গোলা খেলে লোকে খারাপ বলবে। তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদেরকে আরো ভালো দোকান থেকে কিনে দেবো। বাবা, আমরা কোনো বড় দোকান থেকে খাবো না, আমরা ওই কাকুর কাছ থেকেই বরফ গোলা খাবো। তুমি আমাদেরকে এখনই কিনে দাও না। আচ্ছা, তোদের গরম হচ্ছে তো গাড়ির ভিতরে চলে আয়, গাড়ির ভিতরে এসি লাগানো আছে, দেখ অনেক ঠান্ডা। আর এখান থেকে বরফ গোলা আমি তোদের কোনো মতেই কিনে দেবো না, চল। না বাবা, তুমি যদি আমাদেরকে এখান থেকে বরফ গোলা না কিনে দাও তাহলে আমরা কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবো, এখান থেকে আমরা কোথাও যাব না। এত রোদে আমরা যদি মাথা ঘুরে পড়ে যাই তাহলে না দায় কিন্তু তুমি হবে। সৌভিকের কথা শুনে তার বাবার আর কিছু করার থাকে না, তাই মহেশ বাবু তার দুই ছেলে মেয়েকে রাস্তার ধারে দোকান থেকে বরফ গোলা কিনে দেয়। তারা দুই ভাই বোন সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বরফ গোলা খেতে থাকে। তারা দুই ভাই বোনই খুবই আনন্দ করে মজা করে বরফ গোলা খায়। তখন সৌভিক এবং জুলি লক্ষ্য করে তাদের বয়সী দুটো ছেলে মেয়ে সেখানে দাঁড়িয়ে একভাবে তাদের দিকে তাকিয়ে আছে। এই সৌভিক, দেখ না আমাদের দিকে ওরা দুজনে কেমন ভাবে তাকিয়ে আছে। হ্যাঁ তাই তো, দাঁড়া, ওদেরকে মজা বোঝাতে হবে। আমরা বরফ গোলা খাচ্ছি আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খাবারে নজর দিচ্ছে। এই তোরা কারা রে, আমাদের খাবারের দিকে তাকিয়ে আছিস কেন? যা এখান থেকে। সৌভিকের এরকম অপমানজনক কথা শুনে তিতলি এবং রিমন কাঁদতে কাঁদতে নিজেদের বাড়িতে চলে যায়। ছেলে মেয়েদের চোখে জল দেখে তাদের মা বৈশাখী বলে, কি ব্যাপার তিতলি, রিমন, তোদের কি হয়েছে? তোরা কাঁদছিস কেন? মা, আমরা যখন স্কুলের ধারে দাঁড়িয়েছিলাম ওই স্কুলের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম আমরা যদি ওই বড় ধনীদের স্কুলে পড়তে পারতাম তাহলে সত্যি অনেক ভালো হতো। তুমি আমাদেরকে ওই স্কুলে কেন ভর্তি করতে পারো না? ও আচ্ছা, ওই স্কুলে কি শুধু ধনী লোকের ছেলে মেয়েরাই পড়তে পারে? মা জানো কি হয়েছে? আসলে আজকে তো স্কুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মতো বয়সের দুটো বাচ্চা বরফ গোলা খাচ্ছিল, আর তাদেরকে দেখে আমাদেরও খুব খেতে ইচ্ছে করছিল বরফ গোলা, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা ছিল না, আর তুমি তো আমাদেরকে বরফ গোলা কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, এদিকে যখন আসবে তখন আমি তোদের দুই ভাই বোনকে বরফ গোলা কিনে দেব, কেমন? তোরা এখন যা, চুপচাপ বস আর আমাকে কাজ করতে দে। মায়ের কথা মতো তিতলি এবং রিমন চুপচাপ বসে পড়ে আর তারা দুজনে শুধুমাত্র বরফ গোলার কথাই ভাবতে থাকে। অন্যদিকে বৈশাখী নিজের কাজে লেগে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু বরফ গোলাওয়ালা কিছুতেই বৈশাখীদের বাড়ির দিকে যায় না। আর এর ফলে বৈশাখীও তার দুই ছেলে মেয়েকে বরফ গোলা কিনে দিতে পারে না। আর সেই সাথে দিনের পর দিন প্রচন্ড পরিমাণে গরম পড়তে থাকে। একদিন তিতলি এবং রিমন দুই ভাই বোন ঘুরতে ঘুরতে আবার বরফ গোলাওয়ালাকে দেখতে পায়। এই রিমন, ওই দেখ ওখানে একটা বরফ গোলাওয়ালা দাঁড়িয়ে আছে, চল আমরা দুই ভাই বোনে আজকে ওই বরফ গোলাওয়ালার কাছ থেকে বরফ গোলা কিনে খাই। আমাদের কাছে তো টাকা নেই, কিন্তু আমরা ওনাকে বলবো যাতে উনি আমাদেরকে এমনি এমনি বরফ গোলা দেয়। তিতলি এবং রিমন তারা দুই ভাই বোনে বরফ গোলাওয়ালার কাছে গিয়ে তাকে অনুরোধ করতে থাকে, কিন্তু গোলাওয়ালা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তবুও তারা দুই ভাই বোন অনেক হাত জোর করে রিকোয়েস্ট করে, কিন্তু তাদের কোনো কথাতেই বরফ গোলাওয়ালা পাত্তা দেয় না।
তাই তারা দুই ভাই বোন আবার কাঁদতে কাঁদতে তাদের মায়ের কাছে যায় আর মায়ের কাছে গিয়ে তারা সব কথা বলে। বৈশাখী তার কাছে থাকা 20 টাকার নোট নিয়ে সেই বরফ গোলাওয়ালার কাছে যায়। এই যে দাদা, আপনি আমার ছেলে মেয়েদেরকে এরকম করে কেন তাড়িয়ে দিচ্ছেন? আর তাছাড়া ওদেরকে এরকম ভাবে তাড়িয়ে দেওয়ার আপনার কোনো অধিকার নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার ছেলে মেয়েরা আপনাকে অনেক বিরক্ত করেছে, তাই না? ঠিক আছে, এই নিন টাকা, আর আমার ছেলে মেয়েকে 2টো বরফ গোলা দিন। বৈশাখীর কথা শুনে বরফ গোলাওয়ালা তাদের দুই ভাই বোনকে বরফ গোলা দিয়ে দেয়। সেই বরফ গোলা পেয়ে তিতলি এবং রিমন খুবই খুশি হয়, কিন্তু সেদিনের পর থেকে তারা আর কখনোই বরফ গোলা খেতে পারেনি, কারণ তারা শুধুমাত্র তাদের মায়ের সঙ্গেই থাকতো। তাদের বাবা ছিল না, আর তাদের মা অনেক কষ্ট করেই দুই ছেলে মেয়ের পেট ভরায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন বৈশাখী মনে মনে ভাবে, এত গরমে আমার দুই ছেলে মেয়ে ঠিকঠাক ভাবে পাখার হাওয়াও পায় না, আমাদের বাড়িতে কোনো সুযোগ সুবিধা নেই, গরমের মধ্যে ওদের খুব কষ্ট হয়। এখন যদি আমি ওদেরকে রোজ একটা করে বরফ গোলা খাওয়াতে পারি তাহলে ওরা নিশ্চয়ই খুবই খুশি হবে, কিন্তু আমার কাছে অত টাকা কোথায়? আমি তো পরের বাড়িতে কাজ করি, আর ওদের বাড়িতে যা খাবার বেঁচে থাকে সেটাই নিয়ে আসি, আমি এত টাকা কোথায় পাবো? বৈশাখী এমনই ভাবনা চিন্তা করতে থাকে। সে কোথা থেকে টাকা জোগাড় করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই একদিন সে তার মালকিনকে বলে, মালকিন, আপনি আমাকে যা বলবেন আমি সেই কাজটাই করে দেব। আর তাছাড়া আপনার বাড়িতে তো আমি এতদিন ধরে কাজ করছি, আপনি কি আমার একটা কথা রাখবেন? কি হয়েছে? আমি আবার তোমার কি কথা রাখবো? মালকিন, আপনি যদি আমাকে কিছু টাকা ধার দেন তাহলে আমি একটা অন্য কোনো কাজ শুরু করতে পারবো। আসলে এই কাজটা করার পর সারাদিন আমাকে বাড়িতেই বসে থাকতে হয়, তাই আমি অন্য একটা কাজও করতে চাই। বৈশাখীর এই কথা শুনে তার মালকিন রাজি হয়ে যায় আর বৈশাখীকে কিছু টাকা ধার দেয়। সেই টাকা পেয়ে বৈশাখী খুবই খুশি হয়। মালকিনের বাড়িতে কাজ কমপ্লিট করে বৈশাখী সেদিনে একটা ঠেলাগাড়ি জোগাড় করে। এবার আমি আমার সন্তানদেরকে রোজ বরফ গোলা খাওয়াবো, আর কেউ আমার সন্তানদেরকে অপমান করে তাড়িয়ে দিতে পারবে না। এতদিন ধরে ওরা অনেক কষ্ট সহ্য করেছে, আর আমার ছেলে মেয়েদের মতো যারা বরফ গোলা খেতে পায় না আমি তাদেরকেও বরফ গোলা খাওয়াবো। এমনই ভাবনা চিন্তা করতে করতে বৈশাখী বরফ গোলা বিক্রি করার জন্য সমস্ত সামগ্রী কিনে ফেলে। সে তার ঠেলা গাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেয়, আর এটা দেখে তার দুই ছেলে মেয়ে খুবই খুশি হয়। মা, আমাকে একটা লাল রঙের বরফ গোলা দাও না, লাল রঙের বরফ গোলা খেতে আমার খুব ভালো লাগে। মা, আমাকে কিন্তু কালো রঙের দেবে, কালো রঙেরটা অনেক টক মিষ্টি, আমার খেতে ভালো লাগে। দিচ্ছি দিচ্ছি, তোরা একটু দাঁড়া, আমি তোদেরকে এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এই বলে বৈশাখী রিমন এবং তিতলিকে বরফ গোলা খেতে দেয়। প্রচন্ড গরমের মধ্যে সেই বরফ গোলা খেতে রিমন এবং তিতলি দুজনেরই খুবই ভালো লাগে। এভাবেই বেশ কিছুদিন কাটে। বৈশাখী তার দুই ছেলে মেয়েকে নিয়ে বরফ গোলা বিক্রি করতে থাকে। একদিন বৈশাখী যখন বরফ গোলা বিক্রি করে তখনই তার কাছে 2টো অনাথ বাচ্চা আসে, আর তাদেরকে দেখে বৈশাখীর খুবই মায়া হয়। এদিকে এসো, আমি বুঝতে পারছি তোমরা বরফ গোলা খেতে চাইছো, তাই তো? কিন্তু তোমাদের কাছে টাকা নেই। কাকিমণি, আমার কাছে 1 টাকা আছে, এই যে 1 টাকা। এই 1 টাকা দিয়ে কি বরফ গোলা হবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য আমি 1 টাকার বরফ গোলাই বিক্রি করব। এত গরমে তোমাদেরও তো বরফ গোলা খেতে ইচ্ছে হয়, যেমন আমার ছেলে মেয়েদের ইচ্ছা হতো, কিন্তু ওরা তো এখন আমার কাছ থেকেই বরফ গোলা খেতে পারে, আর ওদের আর অন্য কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এবার থেকে তোমরা যখনই বরফ গোলা খাবে তখনই আমার কাছে চলে আসবে, আমি তোমাদেরকে 1 টাকার বরফ গোলা দেবো, কেমন? বৈশাখীর কথা আশেপাশের বেশ কিছু অনাথ বাচ্চা শুনতে পায়, আর তারা সকলেই খুবই খুশি হয়ে 1 টাকা জোগাড় করে বৈশাখীর কাছে প্রতিদিন বরফ গোলা খেতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে বৈশাখীর ইনকামও বেড়ে যায়। বৈশাখী কখনোই খালি হাতে বাড়িতে ফেরে না। সেই রোজগার করা টাকাগুলো নিয়ে বৈশাখী তার ছেলে মেয়েদের জন্য এবং সংসারের জন্য ভালো ভালো খাবারও কিনে নিয়ে আসে, আর এভাবেই তারা বেশ ভালো মতো দিন কাটাতে থাকে। একদিন যখন বৈশাখী স্কুলের গেটের সামনে বরফ গোলা বিক্রি করছিল তখনই তিতলি এবং রিমন সেই ধনী 2 বাচ্চাকে দেখতে পায়। মা, ওই দেখো, সেদিন ওই বাচ্চাগুলো আমাদেরকে বরফ গোলা দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল আর বলছিল যে চলে যায় এখান থেকে। ওই দেখো, ওই যে ওর বাবার গাড়ি থেকে নামছে। ওরা অনেক ধনী, তাই জন্য আমাদেরকে সেদিন অপমান করেছিল। আচ্ছা ঠিক আছে, ওরা আজকে আমার কাছে বরফ গোলা খেতে আসবে, তখন আমি ওদেরকে ভালো করে বুঝিয়ে দেব। এই বলে বৈশাখী চুপ করে যায়। জুলি এবং সৌভিক তার বাবার গাড়ি থেকে নেমে স্কুলের গেটের সামনে চলে আসে। তাদেরকে স্কুলের গেটের সামনে ছেড়ে দিয়ে
মহেশবাবু নিজের কাজে চলে যায়। সৌভিক এবং জুলি যখন দেখতে পায় সেই দুটো বাচ্চা বরফ গোলাওয়ালির কাছে দাঁড়িয়ে আছে, তখন সৌভিক এবং জুলি সেখানে এগিয়ে যায়। এই, তোরা আবার এখানে কি করছিস? তোরা কি জানিস না এই বরফ গোলা খেতে গেলে পয়সা দিতে হয়? তোরা কি এখানে ফ্রিতে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছিস নাকি? কাকিমা, এদের দুই ভাই বোনকে একদম বরফ গোলা দেবেন না, কারণ এরা না যারা বরফ গোলা খায় তাদের দিকে হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকে। এরা খুবই লোভী। আমি তোমাদেরকে চিনি না, তোমাদের নামও জানি না, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলছি শোনো। আসলে আমার ছেলে মেয়েরা আগে ওরকম ভাবে তাকিয়ে থাকতো ঠিকই, আমরা তো গরিব, তাই একটা সময় আমাদের কাছে বরফ গোলা খাওয়ার জন্য টাকা ছিল না, তাই আমার ছেলে মেয়েদেরকে অনেক অপমানিত হতে হয়েছে। কিন্তু এখন আমি আমার ছেলে মেয়েদের জন্যই বরফ গোলা বিক্রি করতে শুরু করেছি। বৈশাখীর মুখে এমন কথা শুনে জুলি এবং সৌভিক দুজনেই চমকে ওঠে। তারা দুই ভাই বোনই কিছুটা দূরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। ওইটা ওদের মা, এরকম ভাবে বলা কিন্তু আমাদের উচিত হয়নি। চল, আমরা দুই ভাই বোনে ওনার কাছে গিয়ে ক্ষমা চাই, আর আমরা ওনার কাছ থেকে বরফ গোলাও কিনে খাবো। আমাদের কাছে তো আজকে টাকা আছে। এই বলে জুলি এবং সৌভিক দুই ভাই বোন বৈশাখীর কাছে গিয়ে বলে, এই যে তোদের কাছে আমরা ক্ষমা চাইছি, আমাদেরকে ক্ষমা করবি? আমরা তোদেরকে অনেক কিছু বলেছি। আসলে কাকিমা, এরকম ভাবে সত্যিই কাউকে অপমান করা উচিত নয়। আপনি এটা আমাদেরকে আজকে বুঝিয়ে দিয়েছেন। কাকিমা, পারলে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, আমরা তো তোমার সন্তানের মতোই, তাই না? আচ্ছা, আজ থেকে তাহলে আমরা বন্ধু তো? জুলি এবং সৌভিকের মুখে এমন কথা শুনে তিতলি এবং রিমন দুই ভাই বোন খুবই খুশি হয়। বৈশাখী তাদের সবার হাতে একটা করে বরফ গোলা দিয়ে দেয়, আর তারা চারজনে মজা করে বরফ গোলা খায়। এভাবে বৈশাখী তার ছেলে মেয়েকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে।